ভয়ঙ্কর আর দুর্ধর্ষ এক সিরিয়াল কিলার শহরে ঘুরে বেড়াচ্ছে, যে একের পর এক মানুষদের খুন করে চলেছে। সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার প্রথমে তার ভিকটিমদের পুরো গায়ে পেইন্ট করে এবং নিজের মুখেও সে রং করে নেয়। এরপরেই ভিকটিমদের পুরো শরীর সে টুকরো টুকরো করে কেটে ফেলে। আর এই পুরো প্রসেসটাই ভিডিও করা হয়, আর সেই ভিডিওটাই ডার্ক ওয়েবে বিক্রি করা হয়। পুলিশ শেষ পর্যন্ত কি করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৩ সালে কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি ডেভিলস। মুভির শুরুতেই দেখা যায় হোয়াং শহরে একের পর এক মানুষ খুন হচ্ছে। পুলিশের ঘুম হারাম হয়ে গেছে, কারণ এক সিরিয়াল কিলার মানুষদের নির্মমভাবে খুন করে তাদের একের পর এক ভিডিও আপলোড করছে ডার্ক ওয়েবে। যদিও সেই সিরিয়াল কিলার মুখটা ভিডিওতে দেখাই যাচ্ছিল, কিন্তু পুলিশ তাদের ধরতে পারে না। কারণটা হচ্ছে সেই সিরিয়াল কিলার নিজের মুখেও পেন্ট করে রেখেছিল, যার ফলে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না সেই লোকটাকে। আর শহরে এমন সাইকোলকের অভাব নেই। তো পুলিশ এই কেসটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করতে থাকে। সেই ইনভেস্টিগেশন করতে যেয়ে ছোট্ট একটা ক্লু পায়। পুলিশ অফিসার হারমান তার অ্যাসিস্ট্যান্ট লুইসকে সেই জায়গায় পাঠিয়ে দেয় সেটা চেক করার জন্য, আর বলে আমি না আসা পর্যন্ত তুমি সেখানে অপেক্ষা করো। লুইস জোশে হোশ হারিয়ে ফেলে। সে হারমানকে ছাড়াই ভেতরে চলে যায় সেই সিরিয়াল কিলারকে ধরার জন্য। আর সে দেখতে পায় সেখানে একজন নয়, দুইজন সিরিয়াল কিলার ছিল। একজন সেখানে দাঁড়িয়ে ভিডিও করছিল, আর অন্য একজন সেই বডিগুলোকে কেটে টুকরো টুকরো করছিল, যেটার ভিডিও ধারণ করা হচ্ছিল। এটা দেখে লুইস হতবাক হয়ে যায়। মানুষ এত ভয়ঙ্কর সাইকো কি করে হতে পারে? যখনই সে গান পয়েন্ট করে দুইজনের দিকে, ঠিক ওই সময়টাতে দেখা যায় পেছন থেকে অন্য একজন খুনি লুইসের গলায় ছুরি চালিয়ে দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার হারমান লুইসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। লুইস মারা যাবার আগে হারমানকে বলে খুনি একজন নয়, চারজন। লুইসের মৃত্যুতে হারমান অনেক কষ্ট পায়, কারণ লুইস হারমানের শুধুমাত্র জুনিয়র নয়, লুইস হারমানের শালাও। তাই এতে সে বেশি কষ্ট পায়। সেখানে অটোপসি ডক্টর অলিভার হারমানকে সান্ত্বনা দেয়। এই অলিভার হারমানের বন্ধু। একটু পরেই হারমানের স্ত্রী তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে সেখানে চলে আসে। হারমানের ওয়াইফ তার একমাত্র ভাইয়ের মৃত্যুটা সহ্য করতে পারে না। সে একেবারেই ভেঙে পড়ে। আর হারমান যখন তাকে সান্ত্বনা দিতে যায়, সে রেগে যায়। আর লুইসের মৃত্যুর জন্য সে হারমানকে দায়ী করে। হারমান এতে আরও ভেঙে পড়ে, কিন্তু মনে মনে সে শপথ নেয় যে করেই হোক সেই খুনিদের সে ধরেই ছাড়বে। এই পর্যন্ত ৮টি মেয়েকে কেটে টুকরো টুকরো করার ভিডিও ডার্ক ওয়েবে পাওয়া গেছে। কিন্তু পুলিশ অফিসার হারমান ধারণা করতে থাকে হয়তোবা এর সংখ্যা আরও বেশি হতে পারে, যেখানে ভিডিওগুলো পাবলিক করা হয়নি। এদিকে পুলিশ অফিসার হারমানের সিনিয়র রবিন আরও বেশি রেগেছিল এই কেসটা নিয়ে, কারণ যেহেতু ভিডিওগুলো ডার্ক ওয়েবে ছাড়া হচ্ছিল, তাই এই ভিডিওগুলো নিয়ে তারা কিছুই করতে পারছিল না। ডার্ক ওয়েব হওয়াতে সে ভিডিওগুলো আপলোড করা তারা বন্ধ করতে পারছিল না। আবার এটা কোথা থেকে আপলোড হচ্ছে সেটার আইপি অ্যাড্রেস তারা ট্রেসও করতে পারছিল না। তখন একজন পুলিশ অফিসার সেখানে এসে বলে তারা একটি ইমেজ পেয়েছে, আর সেখানে একজন খুনির চেহারা কিছুটা দেখা যাচ্ছিল। ছবিতে যে খুনির চেহারাটা দেখা যাচ্ছিল তার নাম ছিল ম্যাডক্স, আর এই চারজনের মধ্যে ম্যাডক্সই ছিল সবথেকে বেশি সাইকো। তখনই তারা ম্যাডক্সের ঠিকানার ব্যাপারে একটা টিপস পায়। টিপস পাওয়ার সাথে সাথে পুলিশ একেবারে ফুল প্রিপারেশন নিয়ে ম্যাডক্সের সেই ঠিকানার দিকে ছুটতে শুরু করে। পুলিশের কয়েকটি গাড়ি ম্যাডক্সের বাড়িটাকে ঘিরে ফেলে। অন্যদিকে বাড়ির ভেতরে ম্যাডক্সকে দেখা যায় তখন একটি মেয়ের লাশকে কেটে টুকরো টুকরো করছিল। ঠিক ওই সময়টাতে সে যখন পুলিশকে দেখতে পায়, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, বাড়ির এক কোণায় লুকিয়ে ফেলে। অন্যদিকে পুলিশরা যখন ম্যাডক্সের বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভেতরে ঢুকে যায়, তখন তারা সেই মেয়েটির কাটা লাশ দেখে হতবাক হয়ে যায়। একটা মানুষের পক্ষে এতটা সাইকো হওয়া কি করে পসিবল? ঠিক তখনই তারা আওয়াজ পায় ম্যাডক্স বাইরে তার গাড়ি নিয়ে পালাতে শুরু করেছে। হারমান এবং ডাওসন তার পিছু করতে থাকে। তারাও একটা গাড়ি নিয়ে ম্যাডক্সের গাড়িকে চেস করতে শুরু করে। অনেকক্ষণ চেস হওয়ার পরে একটা সময় ম্যাডক্স তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সেটা খাদে উল্টে পড়ে যায়। ম্যাডক্স সেখান থেকে আহত অবস্থায় বের হয়, আর জঙ্গলের দিকে আহত ম্যাডক্স দৌড়াতে শুরু করে। পুলিশরাও সেখানে চলে আসে, অর্থাৎ হারমন এবং ডাওসন তারাও জঙ্গলের ভেতরেই ম্যাডক্সকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পরে তারা ম্যাডক্সকে সেই জঙ্গলের ভেতরেই হারিয়ে ফেলে। তারা এদিক ওদিক খুঁজতে থাকে। ঠিক ওই সময়টাতে ম্যাডক্স ডাওসনের উপরে হামলা করে দেয়। ঠিক ওই সময়টাতে সে ম্যাডক্সের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা দুজনেই গড়িয়ে গড়িয়ে
একটা খাদের মধ্যে পড়ে যায়। ডাউসন ওঠার পরে তাদের দুজনকেই খোঁজে, কিন্তু কাউকেই সেখানে খুঁজে পায় না সে। এতে সে চিন্তিত হয়ে পুলিশ চিফ রবিনকে কল করে। পুলিশরা খুঁজতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু তারা কাউকে খুঁজে পায় না। কিন্তু যেহেতু হারমান একজন পুলিশ অফিসার ছিল, তাকে তো এইভাবে ফেলে রাখা যায় না, তাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। তাই পুলিশ সেই জঙ্গলের ভেতরেই তাঁবু টানায় এবং খোঁজার পরিধি আরও বাড়িয়ে দেয়। যে করেই হোক পুলিশ অফিসার হারমানকে খুঁজে বের করতেই হবে। এদিকে হারমানের স্ত্রী আলিয়া এবং তার মেয়ে ভ্যানেসাকে নিয়ে সেখানে পৌঁছে যায়, আর পুলিশ চিফ রবিনকে বলে সে আশা করছে তার হাজব্যান্ড হারমান যেখানেই রয়েছে সুরক্ষিত আছে। একদিন 2 দিন করে 7 দিন কেটে যায়। পুলিশ এই জঙ্গলটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু হারমান বা ম্যাডক্স তাদেরকে কোথাও পাওয়া যায় না। এমনকি তাদের ডেড বডির কোনো চারা চিহ্নও পাওয়া যায় না। তাই পুলিশ কমিশনার সিদ্ধান্ত নেয় তাদের সার্চ টিমকে তারা ফিরে আসতে বলবে। এই সিদ্ধান্ত শোনার পরে আলিয়া একেবারেই অসন্তুষ্ট হয়ে পড়ে, কিন্তু পুলিশেরও আর কিছু করার ছিল না। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়, কিন্তু এখনও কারো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু পুলিশ চিফ এখনও হারমানকে খুঁজে বেড়ায় এবং তার জন্য টেনশন করতে থাকে। যদিও পুলিশ চিফ রবিন মনে করতে থাকে এতদিনে হারমান মারা গেছে। আর এটা ভাবতে ভাবতেই পুলিশ চিফ রবিন থানার বাইরে বসে সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই থানার সামনে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা খায়। পুলিশ আরও কয়েকজন নিয়ে সেখানে ঘটনাস্থলে যায়, আর যাওয়ার পরে তারা অবাক হয়ে যায়, কারণ সেই গাড়ির ভেতরে পুলিশ অফিসার হারমান এবং সেই খুনি ম্যাডক্স ছিল। ম্যাডক্সের হসপিটালে জ্ঞান ফিরতে এসে দেখতে পায় সে হসপিটালে বেডে শুয়েছিল এবং তার হাত বেডের সাথে বাঁধা ছিল। এরপরেই ম্যাডক্স যখন আয়নাতে নিজের চেহারা দেখতে পায় সে চিৎকার করে ওঠে। তখনই হসপিটাল থেকে তাকে শান্ত করার জন্য অজ্ঞান হওয়ার একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। এদিকে হারমানকে জীবিত দেখে তার স্ত্রী আর মেয়ে অনেক খুশি হয়ে যায়। হারমানের মেয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হারমানের রিয়াকশন খুবই অদ্ভুত ছিল। আসলে হারমান তার স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছিল, কিন্তু ডক্টর হারমানের ভেতরে তেমন অস্বাভাবিক কিছু লক্ষ্য করে না। বলে এটা হয়তো একটা এফেক্ট ট্রমার মধ্যে রয়েছে, তাই এমনটা হয়েছে। টেম্পোরারি মেমোরি লস, এটা ফিরে আসতে পারে খুব তাড়াতাড়ি, টেনশন করবেন না। এদিকে ম্যাডক্স ভাবতে থাকে তার চেহারা খুনির মতো হয়ে গেল কি করে। তার মানে হচ্ছে ম্যাডক্স এবং হারমান দুজনের আত্মা অদলবদল হয়ে গেছে। আর এই জন্যই ম্যাডক্স আয়নাতে প্রথমবার নিজের চেহারা দেখার পরে চিৎকার করে উঠেছিল, আর হারমান তার পরিবার অর্থাৎ স্ত্রী এবং মেয়েকে দেখার পরে চিনতে পারেনি। ম্যাডক্স এদিকে বসে বসে ভাবতে থাকে এটা কি করে সম্ভব হলো, আর এখন যদি এটা সে কাউকে বলে, পুলিশ অথবা অন্য যে কোনো কাউকে, কেউ তার কথা বিশ্বাস করবে না। কিন্তু ম্যাডক্স কিছুক্ষণ ভাবার পরেই পুলিশ অফিসার ডসনকে ডাকে আর বলে গত 1 মাসে আমার সাথে যা যা হয়েছে আমি পুলিশকে বলবো, কিন্তু সেটা শুধুমাত্র তোমাকে। অর্থাৎ পুলিশ অফিসার ডসনকে সে এই কথাগুলো বলতে চাইছিল। কিন্তু ডসন ভাবতে থাকে ম্যাডক্সকে বিশ্বাস করা যায় না, কারণ সে একজন খুনি, সে নিশ্চয়ই নিজের দোষ লুকাবে। কিন্তু তারপরও হারমানের স্মৃতিশক্তি তো হারিয়ে গেছে, তাই হারমানের কাছ থেকে তারা কিছুই জানতে পারবে না। ম্যাডক্সই একমাত্র ভরসা, তাই ডসন রাজি হয়। এরপরে ম্যাডক্সের কথাগুলো রেকর্ড করার জন্য ডসনের শরীরে একটা চিপ ঢুকিয়ে দেয় এবং তারা ডসনকে ম্যাডক্সের রুমে পাঠিয়ে দেয়। কিন্তু ম্যাডক্স এটা বুঝে যায়, আর ম্যাডক্স ডসনকে বলে সেই চিপটা খুলে ফেলার জন্য। ম্যাডক্স প্রথমে ডসনকে অনেক পুরনো দিনের কথা বলে, যেগুলো শুধুমাত্র হারমানের জানার কথা ছিল। কিন্তু ডসন এই কথাগুলো শুনে প্রথমে একটু অবাক হলেও পরে সে ধরে নেয় পুলিশের হাত থেকে বাঁচার জন্য এবং নতুন নতুন ফন্দি আটার জন্য হয়তোবা ম্যাডক্স পুলিশ ডিপার্টমেন্টের উপর অনেক রিসার্চ করেছে, আর এই জন্যই সে এই কথাগুলো জেনে গেছে। এরপরে ম্যাডক্স বলতে থাকে সেই দিন তাদের সাথে কি হয়েছিল। সেই খাদে পড়ে যাওয়ার পরে আমরা দুজনেই অজ্ঞান হয়ে যাই, আর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখতে পাই আমাদের দুজনকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, আর আমার মুখটা একটা বস্তা দিয়ে ঢাকা ছিল, কিন্তু তারপরও আমি বাইরেটা দেখার চেষ্টা করছিলাম। আমি চুমুর নামটা লেখা দেখতে পাই। এরপরে ম্যাডক্স বলতে থাকে তাকে একটি বেডের উপরে শুয়ে দেওয়া হয়েছিল। এরপরে তার সাথে কি কি করা হয়েছে সেগুলো সে কিছুই বলতে পারবে না। এরপরে ম্যাডক্স তার বুকের ভেতরে থাকা একটা ক্ষত চিহ্নকেও দেখায়। এরপরে ম্যাডক্স হুট করে ডসনকে বলতে থাকে সে ম্যাডক্স নয়, সে হারমান, অর্থাৎ ম্যাডক্সের শরীরের ভেতরে হারমানের আত্মা। এটা ডসনের তার পাগলামি মনে হয়। তখন ম্যাডক্স বলে ওই লোকটা যে আমাদের ধরে নিয়ে গিয়েছিল সে আমাদের শরীরের আত্মা অদলবদল করে ফেলেছে। ম্যাডক্স বারবার বলতে থাকে সে হারমান। ম্যাডক্স বলতে থাকে আসলে ম্যাডক্সের আত্মা
আমার বডির ভেতরে রয়েছে। সে আমার বডিটা চুরি করেছে। সে আমার বডির সাথে কি করবে আমি কিছুই জানি না। তুমি আমাকে সাহায্য করো। ডসন সেখান থেকে বাইরে বের হয়ে আসে এবং পুলিশ অফিসার চিফ সহ আরও কয়েকজনকে বলে সেখানে ম্যাডক্স উল্টাপাল্টা কথা বলছিল, যেগুলোর কোনো ভিত্তি নেই, অর্থ নেই। এই কথাগুলো শুনে সবাই একটু হতাশ হয়। এরপরে ডসন চলে আসে হারমানের সাথে দেখা করার জন্য, যেখানে হারমানকে দেখা যায় তার স্ত্রী আর মেয়ের সাথে খুব মজা করে খাবার খাচ্ছিল। কিন্তু যখনই সেখানে ডসন চলে আসে, হারমান ডসনকে চিনতে পারে না। এরপরে ডসনের সন্দেহ হয়। ম্যাডক্স তাকে যে জায়গার নামটা বলেছিল চুমুন, সেই জায়গার নামটা সে সার্চ করে আর দেখতে পায় সেখানে একটা রহস্যময় জায়গা রয়েছে। ম্যাডক্স হয়তোবা সেই জায়গার কথাই বলেছিল। ডসন সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পরে সে দেখতে পায় সেখানে পুরাতন একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে। ডসন যখন সেই ভ্যানের ভেতরে যায়, সে দেখতে পায় সেখানে অনেক ছোট ছোট কাপড় রয়েছে যেগুলো রক্তাক্ত। এছাড়া সেখানে একটি ব্লেডও দেখতে পায়, যেটা দিয়ে কাউকে বেঁধে হয়তোবা টর্চার করা হয়েছে। এদিকে রাতের বেলা হারমোন চলে আসে ম্যাডক্সের ক্যাবিনে। ম্যাডক্স তাকে দেখার পরেই চিৎকার করতে থাকে। হারমোন বলে, চুপ করো, তুমি জানো আমাদের সাথে কি হয়েছে। আমি তোমার বডিতে রয়েছি আর আমি তোমার পরিবারের সাথে তোমার বাড়িতে যাব। এরপরে আমি তোমার পরিবারের সাথে কি করতে পারি তুমি শুধু একটু ভাবো। ম্যাডক্স এতে অনেক ভয় পেয়ে যায় আর হারমোনের কথায় রাজি হয়ে যায়। হারমোন বলে, ঠিক আছে, এখন তুমি তোমার জীবনের সব কথা আমাকে বলো, পার্সোনাল থেকে শুরু করে সব কথা। এছাড়া হারমোন ম্যাডক্সকে সেখানে তার অনলাইন আইডি, পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারেও জিজ্ঞেস করে। তখনই ম্যাডক্স ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করে। তার স্ত্রীর সাথে তার প্রথম কিভাবে দেখা হয়েছিল, কখন তাদের বিয়ে হয়েছিল, তার মেয়ের জন্ম হওয়ার সময় তাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এই সব কথা ধীরে ধীরে ম্যাডক্স হারমানকে বলতে শুরু করে আর হারমান সেটা মোবাইলে রেকর্ড করে নেয়। আর তার কেবিনে ফিরে আসার পরে হারমান সেই রেকর্ডিংটা খুব মনোযোগ সহকারে কয়েকবার শোনে, যাতে সেই অডিও রেকর্ডিংটার প্রত্যেকটা কথা সে তার মাথায় রেখে দিতে পারে। পরদিনই ডসন চলে আসে ডক্টর অলিভারের কাছে এবং তাকে জিজ্ঞেস করে, মেডিকেলে কি এটা পসিবল যে একজনের আত্মা অন্যজনের শরীরে প্রবেশ করবে আর দুইজন লোকের ব্রেন অদল বদল করে তাদের দুইজনের শরীরে ট্রান্সফার করা যেতে পারে? ডক্টর অলিভার বলে, এটা কখনো সম্ভব নয় আর এমন কোনো সার্জারি এখন পর্যন্ত পৃথিবীতে করা হয়নি। এদিকে হারমনকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়। যাওয়ার সময় সে ম্যাডক্সের সাথে দেখা করে যায়, যেখানে ম্যাডক্সের শরীরে হারমোনের আত্মা বসবাস করছিল। যখন ম্যাডক্স এটা দেখতে পায়, অর্থাৎ হারমোনের আত্মা, সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার করার কিছুই ছিল না। এখানে হারমান ম্যাডক্সকে দেখে বলতে থাকে যে আজকে থেকে আমি তোমার স্ত্রীর কাছে থাকব। পরদিনই হারমান অর্থাৎ ম্যাডক্সের আত্মা ডিউটিতে জয়েন করে এবং সে বলতে থাকে তার তেমন বেশি কিছু মনে পড়ছে না, আর এটা বলে সে অনেক কিছু এড়িয়ে যায়। এরপরে হারমান তার কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে অন করে আর সেখানে সিরিয়াল কিলিংয়ের কেসগুলো পড়তে শুরু করে। ডসন তার কাছে আসে, কিন্তু ডসন হারমানকে সন্দেহের নজরে দেখতে থাকে। এদিকে ম্যাডক্সকে হসপিটাল থেকে থানায় ট্রান্সফার করার সময় চলে আসে। তখন ডসন নিজের কাঁধে এই দায়িত্বটা নিয়ে নেয়। আসলে ম্যাডক্স ডসনকে যা বলেছে সবকিছু শোনার পরে সে অনেকটাই কনফিউজড। আসলে হারমান তার জন্য একজন বড় ভাইয়ের মতো, তাই সে কোনটা বিশ্বাস করবে আর কাকে ভুল বুঝবে সেটাই সে বুঝতে পারছে না। এরপরে ডসন যখন হসপিটালে ম্যাডক্সকে নিয়ে যাওয়ার জন্য আসে থানায়, ঠিক ওই সময়টাতে ম্যাডক্স ডসনকে বলে ফ্যামিলিকে হুমকি দেওয়ার নাম করে ম্যাডক্সের আত্মা তার কাছ থেকে তার সব সিক্রেট পাসওয়ার্ড পিন জেনে নিয়েছে, এমনকি ফ্যামিলির সব কথাও, এমনকি সে রেকর্ডও করে নিয়ে গেছে। এদিকে প্রেস আর মিডিয়া চায় ম্যাডক্সের যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি হোক। সব ভিড় ঠেলে ডসন ম্যাডক্সকে পুলিশ ভ্যানে তোলে। যাওয়ার সময় ম্যাডক্স ডসনকে বলে নকল হারমান নিজে থেকে তার ফ্যামিলির সাথে রয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি এখন বিপদে রয়েছে আর তার ফ্যামিলিকে বাঁচানোর দায়িত্ব এখন ডসনের ওপর। ম্যাডক্সের কথা শুনে একটা সময় ডসন অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরে ম্যাডক্সকে যখন জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, সেখানে সে স্থির থাকে না, নিজের মাথা নিজে আঘাত করে সে আহত হয়ে পড়ে। এরপরে যখন ম্যাডক্সকে আবারও হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে থাকে, তখনই অ্যাম্বুলেন্সের ভেতরে ম্যাডক্স ডক্টরের উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এই খবর শুনে পুলিশ চিফ রবিন অনেক রেগে যায়, কারণ অনেক কষ্টে এই ব্রুটাল মার্ডারার অর্থাৎ সিরিয়াল মার্ডারারকে তারা ধরেছিল, কিন্তু সে আবারও পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। পুরো শহরের ভেতরে ম্যাডক্সকে খুঁজে বেড়ানো হয়। অন্যদিকে টিভিতে এই নিউজটা দেখার পরে হারমান খুশি হতে শুরু করে আর ম্যাডক্সের শরীরের ভেতরে ফিট করা চিপসের সাহায্যে হারমান জেনে যায় ম্যাডক্স এখন কোথায় আছে।
হারমান সেই চিপের সাহায্যে দেখতে পায় ম্যাডক্স তার বাড়ির দিকেই চলে আসছে। ম্যাডক্স আসলে সেই বাড়ির উপরে নজর রাখছিল যে নকল হারমান তার পরিবারের সাথে কি করে। ম্যাডক্স দেখতে পায় নকল হারমান তার মেয়ের সাথে দাঁড়িয়ে তাকে গায়ে স্পর্শ করে কথা বলছে। এতে অনেক ডেসপারেট হয়ে যায় ম্যাডক্স। তখনই তার মেয়ে সেখান থেকে চলে যায় আর নকল হারমান তাকে দেখে ফেলে। এছাড়া তাকে হাত দিয়ে ইশারা করে আর একটা মোবাইল তার দিকে ছুড়ে মারে। এরপরে সেই মোবাইল দিয়ে তারা দুজনেই কথা বলে। নকল হারমান ম্যাডক্সকে বলে, আমি তোমার শরীর চুরি করিনি, শুধুমাত্র কয়েকদিনের জন্য ধার নিয়েছি। যখনই আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আমি তোমার শরীর তোমাকেই ফেরত দিয়ে দেব। এছাড়া নকল হারমান ম্যাডক্সকে আরও বলে, আসলে আমার সাথে যে 3জন সাথী ছিল আমি তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, কারণ সেই 3জন সিরিয়াল কিলারই আমার সাথে গাদ্দারি করেছে, যার ফলে পুলিশ আমার কাছে পৌঁছে গিয়েছিল। আর তাদেরকে তুমি আমার কাছে নিয়ে আসবে। 2 সপ্তাহ সময় দিলাম তোমাকে। ম্যাডক্স বলতে থাকে, ওরা তোমার সাথে, তুমি জানো ওরা কোথায় থাকতে পারে, কোথায় যেতে পারে, তুমি কেন ওদের ধরছ না? হারমান বলে, ওরা আমার অ্যারেস্ট হওয়ার কথা শুনে পালিয়ে বেড়াচ্ছে, আর তুমি একজন পুলিশ অফিসার, অপরাধীদের ধরতে তুমি পারদর্শী, তাই তুমিই ওদের খুঁজে বের করবে। আমি ওদের 3জনের আগের ঠিকানার ব্যাপারে তোমাকে জানিয়ে দেব। এরপরে কি করবে সেটা তুমি ভালো জানো। এরপরে নকল হারমান তার প্রথম সাথী ডিডক্সের ব্যাপারে বলে দেয় এবং বলে দেয় তার বাড়ি একটি স্টেশনের সাথে রয়েছে। এরপরে ম্যাডক্স কল করে ডওসনকে। ম্যাডক্সের প্রথম সাথীর ঠিকানা ডওসনকে দিয়ে দেয় আর বলে সেখানে আসার জন্য। এদিকে যেহেতু হারমানের মধ্যে ম্যাডক্সের চেহারা ছিল তাই একটা সুবিধা পায় সে। আর সে দেখতে পায় জিজার এখনও সেই ঠিকানায় রয়েছে। ম্যাডক্স সেই জিজারের সাথে দেখা করে। ম্যাডক্স জিজাসকে জিজ্ঞেস করে, তুমি আমার ঠিকানার কথা পুলিশকে কেন বলেছ? জিজার বলে, এই কাজটা ইউহান করেছে। ইউহান তোমাকে মেরে নিজে সেই টিমের লিডার হতে চেয়েছিল। আমরা তোমার ভিডিও আপলোড করার বিরুদ্ধে ছিলাম। আমরা শুধু মার্ডারটা এনজয় করতে চেয়েছিলাম। আমরা পাবলিসিটি করতে চাইনি। ম্যাডক্স তাদের আরও 2 সাথী ইউহান এবং বুচারের ঠিকানার ব্যাপারে জানতে চায়। জিজাস ম্যাডক্সকে সন্দেহ করে এবং তার উপরে হামলা করে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ডাওসন এসে তাকে বাঁচিয়ে নেয়। ম্যাডক্স জিজাসকে সেখানে মারধর করতে থাকে আর আহত জিজাসকে ডাওসনের হাতে তুলে দেয়, কিন্তু তাদের হাতে কোনো প্রমাণ ছিল না যে এই জিজাসই সেই সিরিয়াল কিলারগুলোর মধ্যে একজন। তাই তারা ভাবে তারা জিজাসের স্বীকারোক্তি রেকর্ড করবে, আর এই জন্যই জিজাসকে তারা সেই ক্যারাবিয়ান ভ্যানে নিয়ে আসে। আর সেখানে জিজাসকে বাঁধার পরে ইলেকট্রিক শক দিয়ে তাকে টর্চার করে আর তার জবানবন্দি রেকর্ড করার চেষ্টা করে। টর্চার সহ্য করতে না পেরে জিজাস বলে দেয় সেই সব খুনিদের আসল নাম, কিন্তু সবার ঠিকানা শুধুমাত্র ম্যাডক্সই জানত। এছাড়া জিজাস বলে, মেয়েদের ফাঁসানোর কাজ ইউহান করত, আর তাদের অজ্ঞান করে আড্ডাখানে নিয়ে আসার কাজটা আমি করতাম, আর বডিকে টুকরো টুকরো করার কাজ বুচার করত, আর সেগুলোকে ভিডিও করে ডার্ক ওয়েবে আপলোড করার কাজটা ম্যাডক্স করত। আর তাদের 4জনেরই খুন করার এই পদ্ধতিটা একটা নেশায় পরিণত হয়। প্রথমত নিজেদের ইন্টারনেটে দেখে তাদের অনেক ভালো লাগত, কিন্তু পরে ইউহানের ভয় হতে থাকে যদি এই ভিডিওর মাধ্যমে তারা ধরা পড়ে যায়। তাই ইউহান ম্যাডক্সকে এই কিলিংয়ে ফাঁসিয়ে দিয়ে নিজেরা বেঁচে যেতে চেয়েছিল। আর তখন গিজার বুচারের ঠিকানা তাদের বলে দেয়। এরপরে বাইরে এসে ম্যাডক্স ডসনকে বলে সে খুব তাড়াতাড়ি বাকি লোকদেরও আইনের হাতে তুলে দেবে। ডসন জিজাসকে তার সাথে নিয়ে যায়, আর এরপরে হঠাৎ করেই ম্যাডক্সের মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে। আর এরপরেই আসল ম্যাডক্সের মেমোরি তার মাথার ভেতরে নাড়াচাড়া দিতে থাকে। এরপরে পুলিশ চিফ রবিন যখন জানতে পারে যে ডসন জিজাসকে গ্রেপ্তার করেছে, এটা শুনে সে অবাক হয়ে যায় আর ডসনকে জিজ্ঞেস করে, জিজাসের টিপস তোমাকে কে দিয়েছে? কারণ বাকি সিরিয়াল কিলারদের ঠিকানা শুধুমাত্র ম্যাডক্সই জানত। তার মানে পলাতক ম্যাডক্সের সাথে কি ডসনের কোনো যোগাযোগ রয়েছে? আর ডসনকে সে এই ব্যাপারে জিজ্ঞেস করে। অন্যদিকে ডসন পুলিশ চিফ রবিনকে জিজ্ঞেস করে, আপনি কি হলিউডের একটা মুভি দেখেছেন যেখানে স্মাগলার আর পুলিশের চেহারা একজন আরেকজনের সাথে সোয়াপ করা হয়? আর এইরকমটাই ম্যাডক্স এবং হারমানের মধ্যে হয়েছে। কিন্তু পুলিশ চিফ রবিন তার কথা শুনে হাসতে শুরু করে, কিন্তু ডসন রবিনকে বলে, আমার মনে হয় ম্যাডক্সের কথা শোনার পরে যে ম্যাডক্সের শৈলের ভেতরে হারমানের আত্মা রয়েছে, ও বাকি সিরিয়াল কিলারদের ধরতে আমাদের সাহায্য করবে। আমাদের শুধু ওকে বিশ্বাস করতে হবে। কিন্তু রবিন তার কথা মানতে একেবারেই নারাজ। এদিকে নকল হারমান ডসনকে কল করে এবং তার বাসায় ডিনারের জন্য তাকে ইনভাইট করে, কিন্তু সেখানে আসার পরে হারমান এবং ডসনের কথার মধ্যে অনেক অমিল এবং রুক্ষতার ছিল, যেটা দেখে হারমানের মেয়ে অনেকটাই অবাক হয়, কারণ তারা একে অপরকে ভাই মনে করত। কিন্তু ভ্যানেসা যখন এসব কিছু বলতে যাচ্ছিল, ডসন পরিস্থিতি সামলে নেয়, কারণ ডসন কোনোভাবেই চাইছিল না হারমান তাকে সন্দেহ করুক। যে ডসন বুঝতে পেরেছে হারমানের ভেতরে ম্যাডক্সের আত্মা রয়েছে।
এদিকে নকল হারমানও জিজাক্সের অ্যারেস্ট হওয়ার কথা শুনে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ডওসন একা জিজাক্সকে কিভাবে অ্যারেস্ট করলো। এদিকে পুলিশ চিফ রবিনের মাথায় সন্দেহ জেঁকে বসেছে ডওসনের কথায়, আর এই জন্যই সে ইন্টারনেটে সার্চ করতে থাকে যেটা আদৌ পসিবল কিনা। কিন্তু এটা সার্চ করার সময় হারমান সেখানে চলে আসে। এদিকে ম্যাডক্স বুচারকে খোঁজার জন্য মিট মার্কেটে চলে আসে। যখনই মার্কেটের ভেতরে সে বুচারকে দেখতে পায়, ম্যাডক্স সাথে সাথে ডসনকে ফোন করে এটা জানায়। এদিকেও বুচারও বুঝতে পেরে গিয়েছিল যে ম্যাডক্স তাকে ধরার জন্য আর মারার জন্য এসেছে। বুচার ম্যাডক্সকে বলতে থাকে সব প্রবলেম তুমি শুরু করেছ, সেই লাইভ ভিডিও আর ভিডিও ফুটেজগুলো আপলোড করার আইডিয়াটা তোমার ছিল, আর সেখান থেকেই প্রবলেমটা শুরু হয়েছে। সেই সব ভিডিও আপলোড করা মানে পুলিশকে ওপেন ইনভাইটেশন দেওয়া। কিন্তু ম্যাডক্স বলে মানুষ লাইভ মার্ডার দেখতে পছন্দ করে। বুচার বলে আমরা মানুষের জন্য খুন করতাম না, আমরা খুন করতাম নিজেদের আনন্দের জন্য। সাথে সাথে দুইজনের ফাইট হতে শুরু করে, কিন্তু সেখানে বুচার কোনোভাবেই ম্যাডক্সের সাথে পারছিল না। এরপর হঠাৎ করে ম্যাডক্সের মাথায় আবারও সেই যন্ত্রণা হতে শুরু করে, আর এই সুযোগে বুচার ম্যাডক্সের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মেরে বসে। এরপরেই বুচার ম্যাডক্সকে উল্টোভাবে ঝুলিয়ে দেয় আর তাকে মারার জন্য প্রস্তুত হয়। বুচার ম্যাডক্সকে বলে আমি তোমাকে এখন এমনভাবেই কেটে টুকরো টুকরো করব যেমনটা সেই মেয়েদের করতাম। অন্যদিকে হাসপাতালে হারমান দেখা করতে আসে জিজাক্সের সাথে আর বলে আমি পুলিশ নই, আমি ম্যাডক্স। ম্যাডক্সের আত্মা গিগাসকে বলে তুমি আমার সাথে গাদ্দারি করে বাঁচতে পারবে না। এদিকে উল্টো করে ঝুলিয়ে রাখার ফলে ম্যাডক্সের স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার মনে পড়ে যায় সেদিন আসলে কি হয়েছিল। তাদের দুজনের মাথায় আঘাত পেয়েছিল আর তারা খাদে পড়ে গিয়েছিল, আর সেখানে পড়ার পরেও হারমান সজ্ঞানেই ছিল। হারমান সাথে সাথে ম্যাডক্সকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। আসলে হারমান তার শালার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। এই জন্য হারমান ম্যাডক্সকে মারার আগে তার কাছ থেকে তার বাকি সাথীদের ঠিকানা জানতে চেয়েছিল, কিন্তু ম্যাডক্স কোনোভাবেই বলে না। এই জন্য হারমান ম্যাডক্সকে টর্চার করার জন্য তাকে একটা পুরাতন বিল্ডিংয়ে নিয়ে আসে। হারমান ভেবেছিল ম্যাডক্সের মতো কুখ্যাত সাইকো সিরিয়াল কিলারদের পুলিশের হাতে তুলে দেওয়া, দীর্ঘ বিচারের সম্মুখীন করা একটা বিলাসিতা মাত্র। আর এই জন্য হারমান সিদ্ধান্ত নিয়েছিল ম্যাডক্স এবং তার সাথীদের খুঁজে বের করে তাদের নিজ হাতে শাস্তি দেবে। আর এই জন্যই হারমান ম্যাডক্সকে একটানা কয়েকদিন টর্চার করতে থাকে। কিন্তু এত টর্চার সহ্য করার পরেও ম্যাডক্স কোনো কথাই মুখ দিয়ে বের করেনি। এমনকি ইলেকট্রিক শক দিয়েও ম্যাডক্সকে কিছু করা যাচ্ছিল না। ম্যাডক্স বারবার একই কথা বলছিল, তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। আর একটা সময় তো ম্যাডক্স নিজের দাঁত দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলতে চাইছিল, কিন্তু হারমান তাকে বাধা দেয়। আর এরপরে একটা সময় হারমানও টর্চার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। আসলে ম্যাডক্সের ভেতরে মৃত্যুর ভয় ছিল না, সে একটা সাইকোতে পরিণত হয়েছিল। আর এতে রেগে গিয়ে হারমান তাকে চাকু দিয়ে মেরে ফেলতে চাইছিল। যখনই ম্যাডক্সের গলায় চাকু ধরা হয় তখনই ম্যাডক্স বলে আমি এরকম চাকু দিয়ে 11 জন মেয়েকে কেটে টুকরো টুকরো করেছি, আর তোমার শালাকেও আমি খুন করেছি। এতে হারমান আরও রেগে যায়, তাকে না মেরে আবারও টর্চার করতে থাকে। অন্যদিকে হারমানের এই অসহায়ত্ব দেখে ম্যাডক্স হাসতে থাকে। এরপরে হারমান কোনো পথ খোলা না পেয়ে চলে আসে ডক্টর অলিভারের সাথে দেখা করতে। ডক্টর অলিভার তাকে এতদিন পরে দেখে অবাক হয়ে যায়। এদিকে হারমান ডক্টর অলিভারকে বলে ম্যাডক্সের মুখ খোলার জন্য তাকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে করেই হোক তার মুখ খোলাতেই হবে। তখনই ডক্টর অলিভার তাকে সিক্রেট আইডিয়ার কথা বলে, যেটা আমেরিকান র এজেন্সি রাশিয়ার সিক্রেট এজেন্টদের মুখ খোলার জন্য ব্যবহার করত, যেখানে 5টা মেডিসিন একসাথে ইনজেক্ট করে মানুষের শরীরে ঢোকানো হয়, আর এর ফলে তার ব্রেন থেকে যে কোনো কথা বের করে নিয়ে আসা যেত। এমনকি সেসব লোকদের মেমোরি ব্রেন ওয়াশ করে তাদের মেমোরি যে কোনো কিছু বসিয়ে দেওয়া যেত। হারমান ম্যাডক্সের শরীরে একে একে সব মেডিসিনগুলো পুশ করে দেয়, আর এতে করে ম্যাডক্স তার সাথীদের ঠিকানা তাকে বলে দেয়। এমনকি ম্যাডক্সের ব্রেনটা একেবারে কম্পিউটারের এসডি কার্ডের মতো হয়ে গিয়েছিল, যেখানে যে কোনো কিছু রাখা যেত, বেরও করা যেত। তখনই ম্যাডক্স একটা আইডিয়া বের করে। সে ভাবে ম্যাডক্সকে দিয়েই তার সাথীদের খুন করাবে, আর ম্যাডক্সের মাথার ভেতরে সে এটা ঢুকিয়ে দেয় যে সে ম্যাডক্স নয়, সে পুলিশ অফিসার হারমান। আর সে হারমান নয়, সে ম্যাডক্স। অর্থাৎ কোনো বডি সুইপিং হয়নি, শুধুমাত্র এগুলো মেডিসিনের একটা প্রভাব। আর এই জন্যই ম্যাডক্সের মাথায় মাঝে মধ্যে যন্ত্রণা করে তার আগের স্মৃতি ফিরে আসতে শুরু করেছিল। হারমান ম্যাডক্সের ব্রেন ওয়াশ করে জিজাক্স এবং বুচারের ঠিকানা পেয়ে যায়, কিন্তু সে ওহানের ঠিকানা পায় না। আর এই জন্যই ম্যাডক্সের বুকের ভেতরে সে একটি ডিভাইস লাগিয়ে দেয়, যাতে হারমান ম্যাডক্সকে ট্র্যাক করতে পারে। আর এইসব কথাগুলো এতক্ষণ হারমান হসপিটালে বসে জিজাক্সকে বলছিল। সে হাসতে থাকে আর বলতে থাকে তার কাছে একটা স্পেশাল সাউন্ড রয়েছে, যেটা প্লে করে ম্যাডক্সকে সে তার আগের স্মৃতিতে অর্থাৎ আগের ব্রেন ফিরিয়ে দিতে পারে।
এদিকে বুচার যখন বারবার ম্যাডক্সের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তখন ম্যাডক্সের মেমোরি ফিরে আসতে শুরু করে আর সে আবারও ডেভিলসে পরিণত হয় এবং নিজেকে ছাড়িয়ে সে বুচারকে সেখানে মেরে ফেলে। আর তখনই সেখানে ডসনের কল আসে, যেখানে ডসন ম্যাডক্সকে খুঁজে বেড়াচ্ছিল। ম্যাডক্স তাকে বলে দেয় সে কোথায় আছে। ডসন যখনই সেখানে আসে ম্যাডক্স তাকেও মেরে ফেলে। আর মারা যাওয়ার সময় ডসন তার ভুল বুঝতে পারে। হসপিটালে বসে হারমান যখন খবর পায় ডসনের লাশ পাওয়া গেছে সে হতবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি ক্রাইম স্পটে চলে আসে আর ডসনের লাশটা দেখার পরে একেবারে ভেঙে পড়ে হারমান। এতে হারমান রেগে গিয়ে ম্যাডক্সকে ট্র্যাক করে তার কাছে পৌঁছে যায়, কিন্তু ম্যাডক্সও খুব চালাকির সাথে সে ভাব ধরে থাকে যে এখনও তার ভেতরে মেডিসিনের প্রভাবটা রয়েছে। ম্যাডক্স বলতে থাকে ডসনকে বুচার মেরেছে, আর এই কথা শুনে হারমানও তার কথাতে বিশ্বাস করে নেয়, কারণ হারমান বুঝতে পারেনি যে তার স্মৃতিশক্তি ফিরে এসেছে। হারমান বলে এরপর তার উহানকে চাই। ম্যাডক্স বলে সে উহানকে খুঁজে বের করবে, কারণ সে একজন পাদ্রী ছিল, এটা তার কাজ। হারমান বলে ঠিক আছে। এদিকে ডসনের মৃত্যুর জন্য হারমান নিজেকে দায়ী করতে থাকে। হারমান পুলিশ চিফ রবিনকে বলতে থাকে ডসনের মৃত্যুর জন্য ওই দুইজন খুনিকে তাদের শাস্তি পেতে হবে। তখন হারমান তাকে বলে সে তাকে সবকিছু খুলে বলবে। ঠিক ওই সময়টাতে ইউহানের কল আসে হারমানের কাছে। ইউহান হারমানকে বলে ম্যাডক্সকে ধরিয়ে দিতে সে তার সাহায্য করবে। এদিকে ম্যাডক্সকে ইউহান কল করে এবং তার পুরনো চার্চে আসতে বলে। পরদিনই ম্যাডক্স সেই পুরনো চার্চে চলে আসে। সেখানে এসে সে ইউহানের সাথে দেখা করে আর তাকে বলে আমরা দুজন আমাদের হিসেবটা পরে দেখে নেব, আগে আমাদের দুজনকে মিলে হারমানকে মারতে হবে। কিন্তু ইউহান জানত হারমানের চাইতে ম্যাডক্স বেশি ডেঞ্জারাস, তাই সে তার উপরে হামলা করে দেয়। কিন্তু ম্যাডক্স ইউহানকে টর্চার করে অজ্ঞান করে দেয় এবং তাকে ক্যারাবিয়ান ভ্যানে নিয়ে আসে আর সেখানে টর্চার করতে থাকে। অন্যদিকে ট্র্যাকিং ডিভাইসের সাথে হারমান জেনে যায় যে ম্যাডক্স ইউহানকে কোথায় নিয়ে এসেছে। হারমান ম্যাডক্সের কাছে যেতে থাকে। অন্যদিকে হারমানকে লুকিয়ে লুকিয়ে ফলো করে পুলিশ চিফ রবিন। অন্যদিকে ক্যারাবিয়ান ভ্যানের কাছে হারমানকে দেখে অবাক হয়ে যায় ম্যাডক্স। সে ভাবতে থাকে হারমান কিভাবে জানতে পারল যে সে এখানে এসেছে। হারমান দেখতে পায় ম্যাডক্স সেখানে গুরুতর অবস্থায় পড়েছিল। তখনই ম্যাডক্স হারমানকে বলে এখন আমার স্মৃতি আমাকে ফিরিয়ে দাও। তখনই হারমান সেই সাউন্ডটা প্লে করে, যাতে করে ম্যাডক্সের মাথায় অনেক বড় একটা ঝাটকা লাগে। ম্যাডক্স তখন বলতে থাকে সেই ডসনকে মেরেছে। এতে হারমান রেগে যায় এবং সেখানে ম্যাডক্সের উপর হামলা করে বসে। ঠিক তখনই পেছন থেকে ইউহান এসে হারমানের উপরে হামলা করে, তার পেটে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু হারমান নিজেকে ছাড়িয়ে নিয়ে ইউহানকে গুলি করে দেয়। এদিকে ক্যারাবিয়ান ভ্যানের বাইরে আড়ালে লুকিয়েছিল পুলিশ চিফ রবিন। যখনই সে গুলির শব্দ পায় তখনই সেখানে ডাকা পুলিশদের নিয়ে সে ক্যারাবিয়ান ভ্যানের দিকে যেতে শুরু করে। অন্যদিকে হারমানের মাথায় আঘাত করে ম্যাডক্স তাকে আহত করে দিয়েছিল। ম্যাডক্স হারমানকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে এখন সে তাকে মেরে সে হারমানের জীবনযাপন করবে। ম্যাডক্স ক্যারাবিয়ান ভ্যান থেকে বাইরে আসার পরে বলে সেই আসল হারমান। ম্যাডক্স তার সাথে বডি সোয়াপ করেছিল, কিন্তু রবিন তার কথা বিশ্বাস করে না। ম্যাডক্স তখন প্রমাণ দেওয়ার জন্য পুলিশ ডিপার্টমেন্টের ভেতরের কিছু কথা পুলিশ চিফ রবিনকে জানায়, যেটা হারমানই ম্যাডক্সের মাথায় অর্থাৎ মেমোরিতে সেট করে দিয়েছিল। তখনই পেছনে আহত হারমান চলে আসে আর দুজনেই নিজেকে আসল হারমান দাবি করার জন্য প্রমাণ দিতে ব্যস্ত হয়ে পড়ে। পুলিশ এতে সেখানে কনফিউজড হয়ে যায়। তখনই আহত হারমান পেছন থেকে ম্যাডক্সকে ছুরি মেরে তাকে সেখানেই মেরে ফেলে আর রবিন হারমানের উপরে গুলি চালায়। মারা যাওয়ার সময় ম্যাডক্সকে হারমান বলে মরার পরে যখন তুমি ডসনের সাথে মিলবে দেখা করবে তখন তুমি তার কাছে মাপ চেয়ে নিও। আহত হারমানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হারমান সুস্থ হয় আর সে একটি সিরিয়াল কিলারের গ্যাংকে ধ্বংস করেছিল, কিন্তু ম্যাডক্স যে তার শরীরে ইঞ্জেকশন পুশ করেছিল সেটার আসর তার শরীরে পড়তে থাকে। তো এখন হারমানিক একজন সিরিয়াল কিলারে পরিণত হবে, অর্থাৎ একজন ডেভিলসে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।